বাজারে এত এত হেলমেট থাকতে এমটির হেলমেট কেন কিনলাম এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছে। কারণ এমটির হেলমেটটা EC2205 আর ডট সার্টিফাইড। এবারেও এই হেলমেটটার মধ্যে আরও কিছু বেনিফিটস আছে। তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে হেলমেটের কি কি সার্টিফিকেশন আছে, ইসিই, স্নেল, ডট, আইএসআই, এগুলো সব এক্সপ্লেন করব। পাশাপাশি আপনারা যখন নতুন হেলমেট কিনতে যাবেন তখন সার্টিফিকেশন সম্পর্কিত আপনাদের কোনো কনফিউশন থাকবে না এবং আপনারা সঠিক হেলমেটটা সিলেক্ট করতে পারবেন। এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে একটা সঠিক হেলমেটই কিন্তু আপনার সেফটির জন্য সবচেয়ে বড় উপকরণ। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটি দেখবেন এবং ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাদাস ডায়েরি। আজকের এপিসোড হবে হেলমেট নিয়ে, তাই হেলমেটটাকে আমি বুকে টেনে নিয়েছি। সাধারণত একটা হেলমেটের কি কি সার্টিফিকেশন থাকে। সাধারণত একটা হেলমেট যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওটার পিছনে এই জায়গাটিতে সার্টিফিকেশনগুলো লেখা আছে। যেমন এই হেলমেটটি ইসি আর ডট সার্টিফাইড। ইসি এখানে নিচে ছোট করে লেখা আছে R2205। তো আজকে আমি এক্সপ্লেন করব ইসি R2205 ডট, তারপর এবারেও যেসব হেলমেটগুলো আছে সেগুলোর মধ্যে কিছু কিছু আছে স্নেল সার্টিফাইড, কিছু কিছু আছে আইএসআই সার্টিফাইড। তো এগুলো সব সার্টিফিকেশন আজকে আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলবো এবং সার্টিফিকেশনের জন্য এরা কি কি প্যারামিটারে একটা হেলমেটকে টেস্ট করে সেটাও আমি আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে বলবো। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটি না টেনে পুরোটা দেখুন। তো ভিউয়ার্স, প্রথমে আমি বলবো ECE2205 সম্পর্কে। ECE2205, এখানে ইসিই কথাটার অর্থ হচ্ছে ইকোনমিক কমিশন ফর ইউরোপ। এটা সাধারণত ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ কর্তৃক নিয়ন্ত্রিত একটি সেফটি কমিশন। 1958 সালে এই কমিশনটা এস্টাবলিশ করা হয়। এই কমিশনের 4টা স্ট্যান্ডার্ড আছে যার উপরে তারা বাইকে হেলমেটকে সার্টিফাইড করে থাকে। তার মধ্যে প্রথম যে স্ট্যান্ডার্ডটা সেটা হচ্ছে হলো ভাইজর সম্পর্কিত। একটা হেলমেটের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হলো ভাইজর, কারণ এই ভাইজরের মাধ্যমে আপনি দূরের জিনিসগুলোকে দেখেন। সেফটি একটা জিনিস আছে, ভাইজরটা একটা জিনিস আছে। আপনি যদি না দেখতে পান সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ভাইজার সম্পর্কিত তাদের যে স্ট্যান্ডার্ড 1 আছে, সেই 1-এর মধ্যে বলা আসে 106 ডিগ্রি পর্যন্ত আপনি এই ভাইজারটা দেখতে পাবেন। দ্যাট মিনস আপনি যদি এই হেলমেটটা পরেন তাহলে 106 ডিগ্রি পর্যন্ত আপনি যদি মুভ করেন তাহলে সবকিছু আপনি দেখতে পাবেন। সো এই স্ট্যান্ডার্ডটা এখানে কমপ্লাই করা হয়েছে যেহেতু এটা ECE2205 সার্টিফাইড। নেক্সট যে স্ট্যান্ডার্ডটা সম্পর্কে তারা বলছে সেটা হচ্ছে হলো এটার শক অ্যাবজর্পশন। এই টেস্টটা কিভাবে করা হয়েছে, এই হেলমেটটিকে তারা একটা পুতুলের মাথায় পরিয়েছে, তারপর 3 ফিট দূরত্ব থেকে 10 কেজি ওজনের হাতল দিয়ে এই হেলমেটটাতে আঘাত করা হয়েছে। যখন আঘাত করা হয়েছে তখন এই জায়গাটা সেন্সর লাগানো হয়েছে এবং সেন্সরের মাধ্যমে দেখা যাচ্ছে এই আঘাত করার ফলে এটা কতটুকু চাপ খেয়েছে। অর্থাৎ যদি 10 কেজি ওজনের ইয়াতে যদি আপনি এইভাবে প্রেশার করেন, তো প্রেশার করার ফলে যে মুভমেন্টটা আছে এই মুভমেন্টটা সার্টিফাইড লেভেল পর্যন্ত আছে কিনা। তারা ধরে নিয়েছে এটা হয়তো বা ভাঙবে না, কিন্তু এটা মুভ করার ফলে আপনার মাথাটা যাতে আঘাতগ্রস্ত না হয় সেই জন্য তারা এই টেস্টটা করেছে। এটাকে বলা শক অ্যাবজর্পশন টেস্ট। 3 নাম্বার হচ্ছে হলো ঘর্ষণ টেস্ট। ঘর্ষণ টেস্ট এটা আমি বাংলায় বললাম, এটার ইংরেজিতে খুব সুন্দর একটা মিনিং আছে। সো ঘর্ষণ টেস্ট বলতে এই হেলমেটটাকে ধরেন যখন ইসি সার্টিফিকেট দিয়েছে তখন স্যাম্পল বেসিসে এই হেলমেটটাকে অনেক দূর পর্যন্ত ঘষে নিয়ে যাওয়া হয়েছে আপনার শক্ত খড়খড়ে মাটিতে, যার ফলে এই ঘর্ষণের ফলে এই হেলমেটটার কতটুকু শেল লাইফ, এই হেলমেটটার যে শেলটা দেখছেন শেলটা কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে এরপর বেস করে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়েছে। এই টেস্টটি 3kN মিটার নামের একটা পরিমাপকের মাধ্যমে করা হয়েছে। যেহেতু 3kN সম্পর্কে আমার নলেজ নেই সেহেতু এই টেস্টটি কিভাবে করা হয়েছে সেটা আমি জাস্ট বলতে পারছি না। তবে এতটুকু আমি বলতে পারি যে এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট দিয়ে এটাকে ঘষা হয়েছে, ঘষার পরে দেখা হয়েছে যে এটা যে শেলটা আছে অর্থাৎ উপরে যে প্লাস্টিকের অংশটুকু আছে সেটা ঠিকঠাক মতো মাথাকে প্রোটেকশন দিতে পারে কিনা। 4 নাম্বার যে স্ট্যান্ডার্ডটা কমপ্লাই করা হয়েছে সেই স্ট্যান্ডার্ডটার নাম হচ্ছে ভিসকো। ভিসকোর ফুল এলাবোরেশন হচ্ছে ভেহিকল ইকুইপমেন্ট সেফটি স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা ইসিই সাধারণত থার্ড পার্টির মাধ্যমে করে থাকে এবং এরা এই বাইকের এই হেলমেটটা দিয়ে তাদের এই স্ট্যান্ডার্ডটা পরীক্ষা করে থাকে। সো এই স্ট্যান্ডার্ড সম্পর্কে ডিটেলস আমি কোনোখানে পাইনি, যার জন্য আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি না। তবে অবশ্যই এটা আপনার হেলমেটের প্রোটেকশন রিলেটেড কোনো একটা টেস্ট হবে। আর ভিউয়ার্স, এই টেস্টগুলো সব করা হয় ইউনাইটেড নেশনের পরীক্ষাগারে।
সো যেহেতু এটা ইউনাইটেড নেশনের পরীক্ষাগারে করা হয় সেহেতু এই টেস্টের মধ্যে কোনো রকমের কম্প্রোমাইজ করা হয় না এবং এই টেস্টগুলো করা হয় স্যাম্পল বেসিসে প্রত্যেকটা লটের মধ্যে থেকে একটা হেলমেট নিয়ে। সো যদি আপনার 10,000 হেলমেটের একটা লট যদি বের হয় তার মধ্যে স্যাম্পল বেসিসে একটা হেলমেট নিয়ে তারা টেস্ট করে দেখে যে এই সার্টিফিকেশনগুলো অর্থাৎ এই পরীক্ষাগুলোতে সেগুলো উত্তীর্ণ হয়েছে কিনা। ইসিইর মধ্যে 3টা কোড আছে যে কোডের মাধ্যমে তারা এক্সপ্লেইন করে যে ইসিই সার্টিফিকেশনগুলো হবে না, হেলমেটগুলো কি কি প্রোটেকশন দিচ্ছে। এখানে যদি আপনার ইসিইর মধ্যে জে হয়, জে হওয়ার মানে হচ্ছে হলো আপনার যে লোয়ার ফেসটা আছে, দ্যাট মিনস এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু আপনার ফেসকে প্রোটেকশন দিবে না। যদি পি থাকে তার মানে এটা হচ্ছে হলো যে আপনার মোটামুটি প্রোটেকশন দিবে, আর যদি এমপি থাকে তাহলে সেটা হচ্ছে হলো আপনার নন প্রোটেক্টিভ, সেটা আপনার টোটালি প্রোটেকশন দিবে না। তো আপনার ইসি সার্টিফিকেশন সাধারণত কোনগুলো হেলমেটে হয়? ফুল ফেজ হেলমেট হয়, হাফ ফেজ হেলমেট হয়। হাফ ফেজ হেলমেটের ক্ষেত্রে এনপি থাকে, যেটা নিচের কোনো জ্বর কোনো প্রোটেকশন থাকে না, আর যেটা সেটা হচ্ছে হলো জ প্রোটেকশনের জন্য শুধুমাত্র, এবং ওইটা আপনার ইসির মধ্যে সবচেয়ে বেস্ট হেলমেট। তো এইটা হচ্ছে হলো 2205 সার্টিফাইড এবং এটা জ প্রোটেকশন, দ্যাট মিনস এই পুরোটা এক পার্টের, এবং এটা আমার যে জ আছে, জ মানে যে থুতনি আছে সেই থুতনিটাকে সে প্রোটেক্ট করবে। এবার আসি ডট সার্টিফিকেট সম্পর্কে। এই হেলমেটটা কিন্তু ডট সার্টিফাইডও। সো একটা হেলমেট যখন ইসি এবং ডট দুইটাই সার্টিফাইড হয়ে থাকে তখন এই হেলমেটটাকে প্রোটেক্টিভ হেলমেট বলা যায়। এখন আসি ডট স্ট্যান্ডার্ডে কি বলা আছে। ডট স্ট্যান্ডার্ডটা প্রোভাইড করে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, এটা আন্ডার ইউএস ফেডারেল, অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড বলতে পারেন। যেরকম ইসি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সেরকম ডটটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা ফেডারেল মোটর ভেহিকল সেফটি অ্যাক্ট 218 আন্ডারে স্ট্যান্ডার্ডটা প্রোভাইড করে থাকে। সো 218 জিনিসটা কি এবং সেটা কিভাবে আসে সেটা আপনাদেরকে ক্লিয়ার করি। 218 জিনিসটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সেফটি অ্যাডমিশন, NHTSA, এইটার আন্ডারে। সো এরা আসলে আপনার মার্কেট থেকে র্যান্ডমলি একটা হেলমেট সিলেক্ট করে যেগুলো হচ্ছে ডট সার্টিফাইড ইউএস মার্কেট থেকে, এবং সেটাকে টেস্ট করে দেখে যে সেটার মধ্যে কোনো ফল্ট আসে নাকি। সেরকম এক্সপোর্ট করার সময় যে কোনো একটা হেলমেটকে তারা পিক করে এবং পিক করে সেটার স্ট্যান্ডার্ডটা চেক করে দেখে। সো এবার আসি স্ট্যান্ডার্ডটা চেক করে দেখে এই অথরিটি, এবং এই অথরিটি যদি কোনো হেলমেট চেক করে যদি হেলমেটের মধ্যে কোনো ফল্ট পায় তাহলে ইউএস অ্যাক্টের আন্ডারে 5,000 টাকা করে, সরি 5,000 US ডলার করে জরিমানা করে ওই কোম্পানিকে, যে কোম্পানি এই হেলমেটটা প্রডিউস করেছে এবং এটাকে ডট সার্টিফাইড বলে চালিয়ে দিয়েছে। শুধুমাত্র ওই একটা হেলমেটের জন্য 5,000 টাকা, শুধু ওই একটা হেলমেটের জন্য $5,000 তারা জরিমানা করে না, পাশাপাশি ওই লটে যতগুলো হেলমেট প্রডিউস হয়েছে সবগুলো হেলমেটকে ফল্টি হেলমেট বলে সেটার এগেনস্টে 5,000 US ডলার করে জরিমানা। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন যে এই সার্টিফিকেশনটা নিয়ে ইউএস গভর্নমেন্ট কতটুকু সিরিয়াস। তো এখন আসা যাক এই ডট সার্টিফিকেশনের জন্য একটা হেলমেটকে কি কি পরীক্ষা দিতে হয়। এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য একটা হেলমেটকে 3টা পরীক্ষা দিতে হয়। তো পরীক্ষাগুলোকে যদি আমি সিম্পলি বলি তাহলে হচ্ছে এনার্জি অ্যাবজর্পশন পরীক্ষা। যে এনার্জি অ্যাবজর্ব টেস্ট করা, দুটো জিনিস টেস্ট করা হয়, হচ্ছে ভাইজর, আর একটা হচ্ছে এটা কতটুকু আপনার শক্তি অ্যাবজর্ব করতে পারে। সো ভাইজরের টেস্টটা অলমোস্ট ইসির মতো 105 ডিগ্রি অ্যাঙ্গেলে চেক করা হয় যে সব কিছু দেখা যাচ্ছে, আমরা পরে এটা পরে দুই দিকে সব দিকে তাকিয়ে দেখা হয় যে 105 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে কিনা, কারণ ভাইজরটা অনেক ইম্পর্টেন্ট। দেন আরেকটা কথা করা হয় সেটা হচ্ছে এনার্জি অ্যাবজর্পশন টেস্ট। সো এনার্জি অ্যাবজর্পশন টেস্টটা আমেরিকানরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করে। ডিফারেন্ট অ্যাঙ্গেলে করে মানে এই হেলমেটটা একটা নির্দিষ্ট ভিতরে একটা নির্দিষ্ট জিনিস ঢুকিয়ে, নির্দিষ্ট ওয়েটের, আমাদের মাথা সমান ওয়েটের একটা জিনিস ঢুকিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার ফলে এই হেলমেটটার মধ্যে কি কি চেঞ্জ আসতেছে সেই জিনিসটা তারা মেজার করে এই এনার্জি অ্যাবজর্পশন টেস্টটা করে থাকে। সো এই এনার্জি অ্যাবজর্পশন টেস্টের মধ্যে দুটো জিনিস আমি ক্লিয়ার করলাম, ভাইজর টেস্ট করা হয় আর এটাকে ফেলে এটা শক্তি পরীক্ষাটা, অর্থাৎ শেলটা যে আছে শেলটার শক্ত কতটুকু সেটা টেস্ট করা হয়। এরপরে যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে প্যানিটেশন টেস্ট, 2 নম্বর টেস্ট যেটার কথা বলছি। সেটা হচ্ছে 22 কেজি থেকে 136 কেজি ওজনের কোনো কিছু এটার উপরে উঠিয়ে দিয়ে, অনেক সময় আপনারা দেখছেন কোনো মেশিন দ্বারা এভাবে প্রেসড করা হয়। সো 22 কেজি থেকে 136 কেজি পর্যন্ত প্রেস করে দেখা হয় যে এই শেলটা ভেঙে যাচ্ছে কিনা। এই শেলটা যদি তারপরে না ভাঙে তার মানে এই বাইকটা এই সার্টিফিকেশনটা পাওয়ার যোগ্য। আরেকটা টেস্ট আমি প্রথমেই বলেছিলাম যে 3টা টেস্ট করা হয়। আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্সি সিস্টেম ইফিসিয়েন্সি টেস্ট। রেজিস্ট্যান্সি সিস্টেম ইফিসিয়েন্সি টেস্ট বলতে এইটার মধ্যে প্রপারলি ভেন্টিলেশন হচ্ছে কিনা, অর্থাৎ আপনি যাতে হেলমেটটা পরার পর সাফোকেশন না ফিল করেন, শ্বাস যাতে আপনার নিতে প্রবলেম না হয় সেটা টেস্ট করা হয়, যাতে আপনার
শ্বাস নিতে যাতে আপনার সমস্যা না হয় সেটা টেস্ট করা হয়। পাশাপাশি এইটা যখন আপনি ইউজ করছেন তখন আপনার মাথায় প্রপারলি বাতাস ঢুকছে নাকি সেই জিনিসগুলো টেস্ট করা হয়, অর্থাৎ এটার রেজিস্ট্যান্সি টেস্ট করা হয়। এবং এই টেস্টগুলো সম্পূর্ণ থার্ড পার্টির মাধ্যমে করা হয়, অর্থাৎ ইউএস গভর্নমেন্ট অথরাইজড যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি এই টেস্টগুলো করে এবং একটা সার্টিফিকেশন প্রোভাইড করে। এখন আসি হচ্ছে হলো আইএসআই টেস্ট। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট যেই সার্টিফিকেশনটা দেয় হেলমেটকে তাকে আইএসআই টেস্ট বলা হয়। সাধারণত স্টারডাস্টের হেলমেট, ভেগার হেলমেট যেগুলো ইন্ডিয়া থেকে প্রডিউস করা হয়, এইসব হেলমেটের ক্ষেত্রে আইএসআই সার্টিফিকেশন আপনারা দেখতে পাবেন। আইএসআই সার্টিফিকেটটা বেসিক্যালি দেওয়া হয় যে হেলমেটটা যেই ইন্ডাস্ট্রি প্রডিউস করছে সেই ইন্ডাস্ট্রিকে, অর্থাৎ যেই ইন্ডাস্ট্রি হেলমেটটা প্রডিউস করছে সেই ইন্ডাস্ট্রি কিছু টেস্ট করে বলে যে হ্যাঁ এই হেলমেটগুলো শক্তপোক্ত ওই টেস্ট থেকে পাস করেছে, দেন ইন্ডিয়ান গভর্নমেন্ট ওই হেলমেটগুলোকে মার্কেটে ছেড়ে দেয়। সার্টিফিকেশনটা খুব একটা গুরুত্ব বহন করে না। আপনারা যখন বাইকে হেলমেট কিনবেন তখন চেষ্টা করবেন আইএসআই সার্টিফিকেটটা কে খুব একটা বেশি গুরুত্ব না দিতে, কারণ এটা খুব বেশি প্রোটেক্টিভ হেলমেট প্রডিউস করে না। লাস্ট যে স্ট্যান্ডার্ডটা সম্পর্কে বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্ডিপেন্ডেন্ট একটা স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে স্নেল স্ট্যান্ডার্ড। স্নেল স্ট্যান্ডার্ডের হেলমেট বাংলাদেশে খুবই কম পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় সেগুলো খুব রেয়ার। 1957-এ স্নেল নামের একটা কোম্পানি সর্বপ্রথম এই স্ট্যান্ডার্ডটা চালু করে, সো এটা অনেক পুরনো স্ট্যান্ডার্ড। আরেকটা মজার ব্যাপার বলি, স্নেল কোম্পানিটা কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ এরা কিন্তু ভলেন্টারি জব করে, সো এদের কিন্তু ব্যাকফুটে সেরকম কোনো প্রেশার নাই। সো এই স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব হার্ডলি দেওয়া হয়, দ্যাট মিনস আপনার হেলমেটটাকে সব রকমের পরীক্ষা করে স্নেল কিন্তু স্ট্যান্ডার্ডটা দিবে। এই যে স্ট্যান্ডার্ডগুলোর কথা বললাম, ইসিই, ডট, আইএসআই, এগুলো সবগুলোর থেকে স্নেলের যে স্ট্যান্ডার্ডটা পাবে যে হেলমেটগুলো, সেগুলো কিন্তু সেই হেলমেটগুলো কিন্তু সবচেয়ে ভালো হেলমেট। সো স্নেল কিভাবে স্ট্যান্ডার্ডটা পরীক্ষা করে সেই ব্যাপারে খুব একটা ডিটেলস আলোচনা করা নেই, তবে একটা জিনিস বলা আছে যে 3 কেজি ওজনের একটা কিছু এর মধ্যে ঢুকিয়ে দিয়ে 10 ফুট উপর থেকে ফেলে দিলে যদি হেলমেটটা কোনো চেঞ্জ না আসে তখনই স্নেল তার স্ট্যান্ডার্ডটা কিন্তু হেলমেটকে দিয়ে থাকে। স্নেল শুধুমাত্র মোটরসাইকেলের জন্যই স্ট্যান্ডার্ড দেয় না, মোটরসাইকেল বাদে কনস্ট্রাকশনের জন্য যে হেলমেটগুলো ইউজ করা হয় সেগুলোকে সার্টিফিকেশন দেয়। তারপর আপনি পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঝুলে চলে যাবেন, সেটার ক্ষেত্রে যে হেলমেটটা ইউজ করা হয় সেই হেলমেটটাকে কিন্তু স্ট্যান্ডার্ড দেয়। পাশাপাশি সাইক্লিংয়ের ক্ষেত্রে যে হেলমেটগুলো ইউজ করে সেগুলোকে স্ট্যান্ডার্ড দেয়। সো স্নেল এমন একটা কোম্পানি যে কোম্পানি ভলেন্টারি জব করে, দ্যাট মিনস এটা নন প্রফিট অর্গানাইজেশন এবং এক্স্যাক্টলি যেসব হেলমেট তার স্ট্যান্ডার্ড পাওয়ার যোগ্য সেই হেলমেটগুলোকে স্ট্যান্ডার্ড দিয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন সবচেয়ে বেস্ট হবে স্নেল স্ট্যান্ডার্ড যদি থাকে তাহলে ইসিই দেন এটার পরে সবচেয়ে ভালো, তারপরে ডট, তারপরে সবার শেষে হচ্ছিল আইএসআই। তো ভিউয়ার্স, এই হেলমেটের স্ট্যান্ডার্ড নিয়ে ইউটিউবে আমি অনেক ঘাটাঘাটি করেছি, খুব একটা কন্টেন্ট নেই। তো আজকের কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা যখন হেলমেট কিনতে যাবেন তখন অ্যাকর্ডিংলি আমি যেটা বললাম স্নেল, ইসিই, ডট, তারপরে আইএসআই, এইভাবে র্যাঙ্ক করে যেসব আছে হেলমেটগুলো আছে সেগুলো কেনার চেষ্টা করবেন। হেলমেটের যে স্ট্যান্ডার্ডগুলো থাকবে সেগুলো কিন্তু কোনো স্টিকারের মাধ্যমে থাকবে না, আপনার এই যে প্রিন্টটা আছে এই প্রিন্টের সঙ্গে কিন্তু এইটা অ্যাডজাস্ট করা থাকবে, অর্থাৎ আপনি যদি কোনো স্টিকার আকারে যদি কোনো হেলমেটের স্ট্যান্ডার্ড দেখেন তার মানে ওইটা কিন্তু পাইরেটেড, দ্যাট মিনস ওইটাকে আলাদাভাবে বসানো হয়েছে। সো এখন চায়নায় সেম ক্যাটাগরির অনেক হেলমেট তৈরি হচ্ছে যে হেলমেটগুলোতে এইসব স্ট্যান্ডার্ড স্টিকার আকারে বসা দেওয়া হচ্ছে। যদি স্টিকার আকারে বসা দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু প্রোটেক্টিভ হেলমেট না, অর্থাৎ সেটা হচ্ছিল আপনার ফ্রড হেলমেট, অর্থাৎ সেটা কিন্তু আপনার এই স্ট্যান্ডার্ড কমপ্লাই করে প্রোটেক্টিভ হেলমেট না। সো আপনারা কেনার সময় অবশ্যই এই জায়গাটা টাচ করে দেখবেন যে এই জায়গার মধ্যে আপনি কোনো স্টিকারের ফ্লেভার পাচ্ছেন কি না, কারণ এই প্রিন্টের সঙ্গে এই স্ট্যান্ডার্ডটাও প্রিন্ট হয়ে আসবে। তো ভিউয়ার্স, আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো, পাশাপাশি আপনাদের যদি জানার কিছু থাকে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের হেলমেটটা ভালো হোক, মাথা প্রোটেক্টিভ থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।